হ্যালো হ্যালো তাসনিয়া, শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা, আর কই সবাই? একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, ওকে। তাসনিয়া, আগের স্লাইড গুলো পেয়েছো তোমরা? মিস আমি আগের ক্লাসটা করতে পারিনি, আমার নেটের প্রবলেম ছিল অনেক। না কেন, স্লাইড পাঠিয়ে দিলাম, ওইগুলো পাওনি? নাওনি? নো মিস, আমি তো কোনো পাইনি স্লাইড। কেন, তোমাদের তো দেয়া থাকে ইয়ের কাছে, ওই যে মাইশার কাছে তো দেয়া ছিল মনে হয়। গত ক্লাসটা তো মাইশাও করে নাই, ও মনে হয় পায় নাই, ওকে আমি জিজ্ঞেস করছিলাম, ও তাহলে তো কে কোনো নিল? স্লাইডের কথা বললো। কে নিল? তাহলে নিলটাকে? হ্যালো নুসরাত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? বাবা খুব ঠান্ডা। তোমাদের বাসা কোথায়? তাসনিয়াদের বাসা কোথায়? মিস আমার বাসা হাউজিং লিমিটেড, রোড 1, ও, কলেজের কাছে। হ্যাঁ কাছে। আর নুসরাতের বাসা কোথায়? ম্যাম আমার বাসা নারায়ণগঞ্জ। ওরে বাবা, আসো কিভাবে কলেজ থেকে কলেজে? আমার আপু এখানে থাকে, তো ওর বাসায় থেকে তারপর কলেজ করি। ও আচ্ছা আচ্ছা, এখন তো আর থাকতে হয় না মনে হয়, না? না এখনো থাকি, ওই যে আমি আরবি পড়তেছি, তো আরবি নতুন করে শিখতেছি, এর জন্য ওর বাসায় থাকি, এখানেই থাকি মোহাম্মদপুর। আর নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের নিজেদের বাড়ি, ওইখানে বাবা আর আম্মু আব্বু থাকে। আচ্ছা আচ্ছা, যাক ভাই ভালোই। বাবা ওরা। নারায়ণগঞ্জে কোন দিকে বাসা তোমাদের? সাইনবোর্ড। সোনারগাঁওয়ের আশেপাশে? ও, সাইনবোর্ডটা আচ্ছা আগে। সাইনবোর্ড। ওই যে হ্যাঁ শিলং রোডের ওই দিকটা না, সাইনবোর্ড বলে? হ্যাঁ জি মিস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা যে কয়জন আসছি আসবে হয়তো, আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, 5 মিনিট হয়ে গেল, একটু দাঁড়াও। আচ্ছা ম্যাম।
দেখো তো স্লাইডটা দেখতে পাচ্ছ? বাজেট লাইন দেখা যাচ্ছে? জি চ্যাপ্টার মিস। 4 জি খোলো, মিস। সবাই সবাই চ্যাপ্টার 4 ইয়ে করো, বইয়ের মধ্যে খোলো। আচ্ছা, আমি স্লাইডটা বোঝাই দিই, তোমাদের বই লাগবে না, আজকে বই না নিলেও হবে, নাকি বইয়ে দাগাই দিব বলো তো? খাতা কলম নিয়ে ম্যাম বসলেও স্লাইড কিনতে পারো। বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, তোমরা তাহলে বইয়ে খুঁজে নিবা, হ্যাঁ? আমাদের বই হচ্ছে আসলে লাগবে না, স্লাইড নিলে এই বই লাগবে না। আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা আগে পড়বো সেটা হচ্ছে বাজেট লাইন। বাজেট লাইন বা প্রাইস লাইন, এই দুইটা হচ্ছে একই জিনিস, বাজেট লাইন বা প্রাইস লাইন। ওকে, এই বাজেট লাইন জিনিসটা কি, আমি হচ্ছে পরে ডেফিনেশন বলি। আমি কি পরিমাণ ইনকাম করি তার উপর আমি যে খরচ করি, এই যে একটা নির্দিষ্ট কম্বিনেশন, মানে আমি ধরো মাসে ধরো 20,000 টাকা ইনকাম করি, সাপোজ ধরো আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি হচ্ছে যদি খরচ করি, তাহলে আমার হচ্ছে এই 20,000 টাকার মধ্যে আমার সব খরচগুলো করতে হবে। এই যে আমার 20,000 টাকা একটা লিমিটেশন, সেটাকেই বলা হয় হচ্ছে বাজেট লাইন। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ আমাদের ইনকাম অনুযায়ী আমার খরচের যে লিমিটেশনটা বা যে হিসাবটা থাকে, সেটাকেই আমরা বলি হচ্ছে বাজেট লাইন। যেমন আমি ধরো ইনকাম করি 20,000 টাকা, আমি যদি খরচ করতে চাই তাহলে আমি 20,000 টাকার বেশি আমি খরচ করতে পারবো না। আমি প্রয়োজনে 20,000 টাকা কম খরচ করতে পারি, কিন্তু 20,000 টাকার বেশি আমার পক্ষে খরচ করা সম্ভব না। ওকে, ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এইখানে দেখো আমরা বাজেট শিডিউল জিনিসটা একটু বুঝি। আমার বাজেট হচ্ছে ধরো 50 টাকা, আমি যে দ্রব্যই কিনি না কেন আমি হচ্ছে 50 টাকার মধ্যে আমাকে হচ্ছে ক্রয়টা করতে হবে। এখন যেহেতু আমরা বাজেট লাইন বলতেছি কেন, আমরা এটাকে গ্রাফিক্যালি একটা ইন্টারপ্রেট করব। যেমন ধরো আমি এই যে বললাম 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে তো আমি ডিফারেন্ট টাইপস অফ গুড কিনতে পারি। আমি আমার চাল ডালের হিসাব মিলাইতে পারি, অর্থাৎ আমার মানে খাওয়ার জিনিস, আমার পোশাক, আমার বাসা ভাড়া সবকিছুই কিন্তু 20,000 টাকার মধ্যে আমি খরচ করতে পারি। এখন ওইটা দিয়েও একটা বাজেট লাইন করা যাবে না যে তা না, এটা দিয়েও করা যাবে, বাট আমরা করি কি, ধরো আমি হচ্ছে আমার প্রত্যেক মাসে হয়তো চাল লাগে 20 কেজি। এখন এই 20 কেজি চাল আমি ধরেই রাখি যে 20 কেজি পারপাসে আমার কত টাকা খরচ হয়। যদি হচ্ছে 50 টাকা করে চালের কেজি হয়, তাহলে আমি 1,000 টাকা হচ্ছে 1,000-ই তো মনে হয় হচ্ছে 1,000 টাকা আমি হচ্ছে চালের জন্য বরাদ্দ রাখবো। এই যে একটা হিসাব, এই হিসাবটাকে আমরা বলি হচ্ছে বাজেট লাইন। এইখানে দেখো যে এটা বলা হচ্ছে যে আমি ধরো 2 ধরনের প্রোডাক্ট কিনতেছি, একটা হচ্ছে 10 রুপিস করে আর একটা হচ্ছে 5 রুপিস করে বা 10 টাকা অথবা 5 টাকা। এখন আমার বাজেট হচ্ছে এই দুইটা প্রোডাক্ট কেনা পারপাসে আমার বাজেট হচ্ছে 50 টাকা। এখন আমি ডিফারেন্ট কম্বিনেশনে এই প্রোডাক্ট গুলো হচ্ছে গ্রহণ করতে পারি, বাট আমাকে মাথায় রাখতে হবে আমি 50 টাকার বেশি যেন এই প্রোডাক্টের পিছনে খরচ না করি। তারপরে আমরা সেই রেখার মাধ্যমে এটাকে মানে আর কি এটাকে আমরা শো করব। এখন দেখো, যেহেতু আমার টার্গেট হচ্ছে 50 টাকা, আমি যদি এই প্রোডাক্টটা কিনি, প্রথম প্রোডাক্টটা, তাহলে আমাকে পার ইউনিট হচ্ছে 10 টাকা করে খরচ করতে হবে। আর আমি যদি দ্বিতীয় প্রোডাক্টটা কিনি, তাহলে আমাকে পার ইউনিট 5 টাকা করে খরচ করতে হবে। এখন আমি যদি হচ্ছে এই দুইটা প্রোডাক্ট আমি যেভাবেই কিনি না কেন, আমি 50 টাকার বেশি খরচ করব না। তাহলে প্রথম প্রোডাক্ট যদি আমি মনে করি যে আমার লাগবে না, আমি কিনলাম না, তাহলে আমার হচ্ছে দ্বিতীয় প্রোডাক্টটা হচ্ছে বেশি জরুরি, আমি 10 ইউনিট এটাই কিনতে পারলাম। অর্থাৎ 10 ইন্টু হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে 50। প্রথমটা হচ্ছে 10 ইন্টু 0 প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে 10, দ্যাট মিনস হচ্ছে 50। ঠিক একইভাবে আমি যখন প্রথম প্রোডাক্টটা কিনলাম 1 ইউনিট কিনলাম, পরের প্রোডাক্টের ইউনিট কমে যাচ্ছে, কারণ প্রথমটায় 10 টাকা চলে গেল, আমার কাছে থাকে আর হচ্ছে 40 টাকা। পরের ইউনিট আমি যদি 8 টাকা কিনি, তাহলে 5 8 40 প্লাস হচ্ছে 10, দ্যাট মিনস 50 টাকা। ক্লিয়ার সবাই? বোঝা গেছে? এই দুইটা কথা কি বুঝতে পেরেছো? এই প্রথম দুইটা রো কি আমরা বুঝতে পেরেছি সবাই?
মিস আরেকবার একটু বলবেন, আমার কারেন্ট চলে গেছিল ওইখানে। আচ্ছা, আমরা ধরো চাল কিনবো, চাল আর ডাল কিনবো। আমি যা ইনকাম করি, আমি প্রত্যেক সপ্তাহে আমি হিসাব করলাম যে প্রত্যেক সপ্তাহে চাল এবং ডাল বা প্রত্যেক মাসে আমার হচ্ছে চাল কিনতে হয় 1000 টাকার আর ডাল কিনতে হয় 500 টাকার। ঠিক আছে? তাহলে আমি চাল আর ডাল পারপাসে আমার বেতনের হচ্ছে 1500 টাকা প্রত্যেক মাসে আলাদা করে রাখি, যে আমার চাল আর ডালের পারপাসে আমি হচ্ছে কিনবো হচ্ছে এই 1500 টাকা আলাদা করে রাখি। এখন আমি অন্যান্য প্রোডাক্ট যাই কিনি, আমি চাল আর ডাল কিনবো ওই 1500 টাকা। এই 1500 টাকার মধ্যে আমি চাল আর ডাল বিভিন্ন কম্বিনেশনে কিনতে পারি। এখন ধরো আমার কাছে মনে হলো যে আমার বাসায় ধরো মেহমান আসলো, সাপোজ ধরো আমরা হচ্ছে 4 জনের মেম্বার সহ একটা ফ্যামিলি, আমার হয়তো প্রত্যেক মাসে 20 কেজির মতন চাল লাগে, সাপোজ ধরো 20 কেজির মতো চাল লাগে। এখন আমার এই মাসে ধরো কিছু গেস্ট আসলো, আমার তাতে দেখা গেল 20 কেজি চালে আমার হচ্ছে হবে না, আমার হয়তো 5 কেজি চাল এক্সট্রা লাগবে। কিন্তু ওই যে আমি ধরে রাখছি চাল আর ডাল আমি 1500 টাকার মধ্যে কিনবো, তখন আমি করব কি, যেহেতু আমার চালটা বেশি লাগতেছে, সো আমি এই মাসে ডালটা কম কিনবো। হয়তো ডালটা একটু পানি বেশি করে আমি হচ্ছে ডালটা অ্যাডজাস্ট করে নিব, কিন্তু আমি ডালের পরিমাণটা কম কিনবো। তাতে হবে কি, আমার ওই 1500 টাকার মধ্যে চাল ডালের যে বাজেটটা ছিল সেটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? এতটুকু বোঝা গেছে? জি মিস। আচ্ছা, এখন এই যে চাল আর ডাল ডিফারেন্ট টাইপস অফ গুডস কে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট আয়ের সাপেক্ষে যে ব্যয় করি, সেটাকে আমরা যে লাইনের মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলা হয় বাজেট লাইন। বোঝা গেছে? ক্লিয়ার? আমার জি মিস। ডিফারেন্ট টাইপস অফ গুডস আমার ইনকামের সাপেক্ষে আমি অ্যাডজাস্টেবল হিসাব করে যে পরিমাণ কনজিউম করা সম্ভব আমি ততটুকুই কনজিউম করি, আগেই আমরা হচ্ছে তার বাজেটটা হচ্ছে নির্ধারণ করে রাখি, সেটাকে বলা হয় হচ্ছে বাজেট লাইন। ওকে? এখন জি মিস। ধরো আমি হচ্ছে এই যে হয়তো ফেব্রুয়ারি মাসের বেতন এখন আমি হাতে পাইনি, কিন্তু আমার ধরো আজকেই বাজার করতে হবে, এমন একটা সিচুয়েশন হলো যে আমাকে আজকে বাজার করতে হবে। এখন কিছু টাকা তো আমার হাতে থাকে সব সময়, আমি কিন্তু চাল আর ডাল যদি কিনি, আমি কিন্তু এই 1500 টাকায় কিন্তু ওই অ্যাডজাস্ট কিন্তু আমার ওই ইনকামের সাপেক্ষেই করে রাখবো। হয়তো এখন আমার কাছে 1000 টাকা আমার ইমার্জেন্সি দরকার, আমি 1000 টাকার মধ্যে হয়তো কিছু পোলাওয়ের চাল কিনলাম, কিছু হয়তো এমনি চাল কিনলাম, বাসায় গেস্ট আসছে, আমি চাল কিনে ফেললাম হয়তো 200 টাকা বা 300 টাকা বা 500 টাকার। আমি কিন্তু ওই টাকাটা হচ্ছে আমার সেই 1500 টাকার মধ্যে কিন্তু ওই টাকাটা অ্যাডজাস্ট করব, কারণ আমার হচ্ছে চাল আর ডাল পারপাসে বাজেটই হচ্ছে 1500 টাকা। এই যে আমরা ডিফারেন্ট টাইপস অফ গুড আমার ইনকামের সাপেক্ষে আমরা কনজিউম করি, সেটাকে আমরা যে গ্রাফিক্যালি লাইনের মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলা হয় বাজেট লাইন। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, প্রথমে আমার বাজেট লাইনটা হচ্ছে ডেফিনেশনটা দেয়া আছে, ডেফিনেশন আমি পড়াবো না, ডেফিনেশন তোমরা জাস্ট হচ্ছে পড়ে নিবা। আমি সংজ্ঞাটা কিন্তু বলে ফেলছি, সংজ্ঞার সাপেক্ষে আমি জাস্ট এইখানে আমাদের যে স্লাইডটা আছে সেটা একটু বলি। ধরো এখানে আমার হরিজন্টাল এক্সিসে আছে ব্যানানা, ভার্টিক্যাল এক্সিসে আছে অ্যাপেল। আমরা অ্যাপেল এবং ব্যানানার সাপেক্ষে আমরা হচ্ছে ধরেই রাখছি আমি আমার এই এক মাসে যে পরিমাণ, আমি হয়তো অ্যাপেল আর ব্যানানা ফ্রুটসটাই বেশি পছন্দ করি, আমার ফ্যামিলির জন্য আমার বাসায় এটা বেশি থাকে। তো এই অ্যাপেল আর ব্যানানা আমি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে যদি খরচ করি এই লাইনের মধ্যেই খরচ করব। এখন কখনো অ্যাপেল আর ব্যানানার দাম কম বেশি হতে পারে, কিন্তু আমি যেটা করব আমাকে এই নির্দিষ্ট ইনকামের মধ্যেই কিন্তু আমি এটা খরচ করব। এই যে নির্দিষ্ট ইনকামের সাপেক্ষে আমি এই দুইটা প্রোডাক্ট ডিফারেন্ট কম্বিনেশনে ক্রয় করতেছি, সেটা যে লাইনের মাধ্যমে প্রকাশ করতেছি এটাকে বলা হয় বাজেট লাইন। ওকে? আচ্ছা, এখানে দেখো আমি ধরো আমি অ্যাপেল যেখান থেকেই কিনি, আমি হয়তো মিনা বাজারের কলা ছাড়া আমি কিনি না, সো তাই আমার কলার দাম হচ্ছে 5 টাকা পার পিস, আর অ্যাপেলের দাম হচ্ছে 10 টাকা। এখন দেখলাম যে আমার বাচ্চারা হয়তো, আমি এই পারপাসে আমার ধরো বাজেট হচ্ছে 50 টাকা, আমি কিন্তু 50 টাকার বেশি অ্যাপেল আর কি বলবো ব্যানানা প্রত্যেক দিন কিন্তু কিনবো না। আমি প্রত্যেক দিনের হিসাবও যদি করি, প্রত্যেক দিন আমি ধরে রাখছি আমি তাদেরকে 50 টাকার হচ্ছে ফল খাবো, অ্যাপেল আর ব্যানানা। এখন আমি গিয়ে দেখলাম যে ব্যানানা হচ্ছে যেহেতু তারা পছন্দ করে,
তাই আমি 10টা যদি ব্যানানা নেই 50 টাকার মধ্যে আমি 10টা ব্যানানা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমার অ্যাপেল কি করব, আমি কিন্তু অ্যাপেল কিনতে পারবো না। তো আমার এখানে অ্যাপেল হচ্ছে 0। আবার আমি ধরো চিন্তা করলাম যে না ঠিক আছে ওরা পছন্দ করে 2টা অ্যাপেল কিনে আর হচ্ছে বাকিটুকু ব্যানানা কিনবো। যখন 2টা অ্যাপেল কিনে নিচ্ছে তখন আমার 10 আর হচ্ছে 10 গুণন 2 দ্যাট মিনস হচ্ছে 20 টাকা চলে গেল, আর বাকি থাকে হচ্ছে 30 টাকা। 30 টাকায় আমি কয়টা অ্যাপেল পাবো, আমি হচ্ছে 6টা অ্যাপেল পাবো। সো হচ্ছে 10 × 2 প্লাস হচ্ছে 5 × 6 দ্যাট মিনস হচ্ছে 50 টাকা। অর্থাৎ প্রত্যেকদিন আমি ধরে রাখছি আমি হচ্ছে 50 টাকার ফল ক্রয় করব। এখন অ্যাপেল যদি আমি বেশি বানাই ব্যানানার পরিমাণ কমাইতে হবে, ব্যানানা যদি বেশি বাড়াই তাহলে অ্যাপেলের পরিমাণ কমাইতে হবে। এবং লাস্টের ইয়েতে দেখো, ফার্স্টের আর লাস্টেরটাই খেয়াল করো, আমি প্রথম এ পয়েন্টে আমরা যেটা করতেছি কোনো ধরনের অ্যাপেল কিনতেছি না, দ্যাটস ওয়াই আমি অনেক ব্যানানা পুরো টাকাটা দিয়ে ব্যানানা কিনতেছি। আর হচ্ছে এফ পয়েন্টে যেটা হচ্ছে আমি হচ্ছে পুরো টাকাটা দিয়ে অ্যাপেল কিনতেছি বাট হচ্ছে কোনো ব্যানানা কিনতেছি না। আচ্ছা, লাস্ট পয়েন্টে আমি কোনো অ্যাপেল কিনতেছি না বাট আমার বাচ্চারা হয়তো ব্যানানা পছন্দ করে। আমি বাজার খুঁজে দেখলাম যে ব্যানানা নাই, আমি অ্যাপেল কিনলাম, আসার সময় আমি দেখতেছি যে আমি হচ্ছে ব্যানানা হচ্ছে পেলাম, তখন আমি হচ্ছে ব্যানানা কিনলাম না। এই যে ব্যানানা আমি কিনলাম না, এটার কারণটা কি বলতো? লাস্টের পয়েন্টের এটার মানেটা কি বোঝাচ্ছে? লাস্ট লাইনটা এফ। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো, কেউ শুনতে পাচ্ছ না? আচ্ছা, এখানে তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা মাইশা, আমি তোমরা হচ্ছে একটু রেসপন্স করো, না হলে আমি তো বুঝতেছি না রে বাবা। মাইশা আর তাসনিয়া, আর কেউ নাই? বাকিরা লিভ হয়ে গেছে, লিভ হয়ে গেছে না করে দিছে বুঝলাম না তো। তোমরা রেসপন্স করো। দেখো, আমাদের বাজেট লাইনের যে ব্যাপারটা, এখানে ওয়াই ফর হচ্ছে ইনকাম, ওয়াই মানে বোঝানো হয় হচ্ছে ইনকাম, সি ফর হচ্ছে কনজাম্পশন, অর্থাৎ আমরা যে খরচ করি সেটাকে বলা হয় হচ্ছে সি। বাজেট লাইন আমরা বোঝাই বা বাজেটের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ আমি যে পরিমাণ ইনকাম করি সে পরিমাণ খরচ আমরা যে লাইনের মাধ্যমে প্রকাশ ম্যাম নেট করি। সমস্যা তো এজন্য। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কিন্তু নেটের সমস্যা নাই, আমি কিন্তু নেটের সমস্যা পাচ্ছি না। এখন তোমরা শুনতে না পারলে হচ্ছে আমাকে একটু কিভাবে ইয়ে করবো, আমি তো বুঝতেছি না। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো। আমার হচ্ছে বাজেট লাইনের ইকুয়েশন হচ্ছে বাজেটের যে মেন জিনিসটা সেটা হচ্ছে আমার আয় সমান সমান কনজাম্পশন। আমার যে পরিমাণ ইনকাম থাকবে আমি সে পরিমাণ খরচ করলে যে রেখার মাধ্যমে প্রকাশ করি সেটাকেই হচ্ছে বাজেট লাইন বলা হয়। আর যদি আমরা কোনো হচ্ছে গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলা হয় বাজেট ইকুয়েশন, সেটা আমরা একটু পরে দেখব। এখানে দেখো প্রথম যে পয়েন্টটা আছে, এখানে অ্যাপেলের, আমি যদি অ্যাপেলের কথা বলি, অ্যাপেল হচ্ছে 0, ব্যানানা হচ্ছে 10। তাহলে দেখো আমি যদি হচ্ছে ব্যানানায় যেহেতু পুরো টাকাটা খরচ করে ফেলছি, সো আমি আজকের জন্য কোনো অ্যাপেল আমি আজকের জন্য ক্রয় করব না। আবার লাস্টের লাইনটায় যেটা বোঝানো হচ্ছে যেহেতু আমি হচ্ছে পুরো টাকাটা অ্যাপেলের জন্য খরচ করে ফেলছি, আমার বাজেট হচ্ছে 50 টাকা পার ডে, সো আমি হচ্ছে আজকে কোনো ব্যানানা কিনবো না। এই দুইটা পয়েন্টের ব্যাপার হচ্ছে এটা, এই দুইটা পয়েন্টের ব্যাখ্যা হচ্ছে এটা। এখন আমরা যদি গ্রাফিক্যাল ইন্টারপ্রেট করি, সেটা হচ্ছে হরিজন্টাল এক্সিসে ধরো আমি দিলাম হচ্ছে এই এক্সিসটা, আমি যদি হরিজন্টাল এক্সিসে হচ্ছে ব্যানানা দিই,
এখানে ব্যানানা দিছে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে যদি অ্যাপেল দিই, না এটার সাথে এটা কি মিলছে? এটা মেলেনি, এটা অন্য শিডিউলের সাথে তাহলে আমরা দেখব যে এইরকম একটি স্ট্রেট লাইন পাবো, এবং এই লাইনটা হচ্ছে দুইটা অক্ষকে হচ্ছে টাচ করবে। এই যে দুইটা পয়েন্ট, এখানে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমার হচ্ছে অ্যাপেল যেহেতু ম্যাক্সিমাম আছে, সো এখানে আমার ব্যানানার পরিমাণ 0, আর এই পয়েন্টে আমার হচ্ছে ব্যানানা হচ্ছে ম্যাক্সিমাম থাকবে, অ্যাপেলের পয়েন্ট হচ্ছে 0। এইরকম একটি স্ট্রেট লাইন পাবো। এই ধরনের রেখাকেই আমরা বলি হচ্ছে বাজেট লাইন। ক্লিয়ার? জি মিস। ক্লিয়ার? আচ্ছা, এখন এর পরের ইকুয়েশনটা আমরা চলে যাই। তোমাদের পরীক্ষায় যেটা আসে, তোমাদের পরীক্ষায় ধরো এই একটা ফাংশন দেয়া থাকলো, এই যে লাল কালি দিয়ে দেয়া আছে, এই একটা ফাংশন দেয়া থাকলো। এখানে তোমার বলা হচ্ছে 1200 সমান সমান 40x প্লাস হচ্ছে 30y। তোমাকে এরকম করে তোমাকে বলবে এটার হচ্ছে বাজেট, এই ইকুয়েশন থেকে একটা বাজেট লাইন ড্র করো। আমরা যেটা করব, এখানে আমার ইনকাম কত? ইনকাম হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? আমার এক্স এর প্রাইস হচ্ছে 40 টাকা, ওয়াই এর প্রাইস হচ্ছে 30 টাকা। তাহলে আমি হচ্ছে বাজেট লাইন যদি ড্র করি, একবার হচ্ছে প্রথমে যে পয়েন্টটা ধরবো, এক্স এর মান 0 ধরবো। এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান কত আমি পাবো, তারপরে এক্স এর মান চেঞ্জ করব, ওয়াই এর একটা মান পাবো। এইভাবে করে 3-4টা আমরা যদি পয়েন্ট নিই, এরকম করে আমরা পয়েন্ট নিব। পয়েন্ট নিলে তুমি টার্গেট রাখবা যে তোমার অবশ্যই এই সাইডে কিন্তু হচ্ছে 1200 হতে হবে, তখন আমরা এইরকম একটা রেখা পাবো। এইটা হচ্ছে বাজেট লাইন। এটা তোমাদের পরীক্ষার খাতায় আসে, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় 6 মার্কসের প্রশ্ন আসে, যে তোমাকে দেয়া থাকে এটা হচ্ছে একটা বাজেট ইকুয়েশন, এখানে হচ্ছে বাজেট লাইন ড্র করো। পারবা না সবাই? জি মিস। আচ্ছা, যদি পারো, এটা আমি কিন্তু তোমাদের গতদিন বলছিলাম যে তোমরা হচ্ছে সবাই প্র্যাকটিস করে আমাকে হচ্ছে সেন্ড করবা। আজকে আবার বলতেছি, তোমাদের বইয়ে 4.16 আর 17, 4.16, 4.17, 218, এই দুইটা টপিকস একটু দেখবা। এইটা আর এইটা, এখানে 3-4টা জিনিস দেয়া আছে। তোমরা হচ্ছে এই 3টা এক্সাম্পলের মধ্যে যে কোনো মানে এক্সাম্পল একটু নিজেরা করবা, করলে দেখবা একটা বাজেট লাইন তোমরা ড্র করতে পারতেছো। এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? জি মিস। আচ্ছা, জি মিস। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রপার্টিস অফ দ্য বাজেট লাইন। আমরা এটা জাস্ট সংক্ষেপে একটু বলি, তোমাদের বইয়ে ভালো করে আছে, আমি এটা সংক্ষেপে একটু করে বলে ফেলি। সেটা হচ্ছে প্রপার্টিস এর মধ্যে আছে বাজেট লাইন হচ্ছে নেগেটিভলি স্লোপড, মানে বাম থেকে ডানে হচ্ছে নিম্নগামী হবে। তারপরে যেটা আছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন হচ্ছে মানে এটা হচ্ছে একটা কোনো বক্ররেখা হবে না, এটা একটা সমান্তরাল রেখা হবে, অর্থাৎ এর প্রত্যেকটা জায়গায় এর স্লোপটা হচ্ছে সমান হবে। যদি স্লোপ সমান নাও বোঝো তাহলে হচ্ছে জাস্ট মাথায় রাখবা যে এটা হচ্ছে স্ট্রেট লাইন, কারণ এদের চেঞ্জের রেশিওটা সব জায়গায় ইকুয়াল হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিয়েল ইনকাম লাইন। বাজেট লাইনকে আমরা হচ্ছে রিয়েল ইনকাম লাইনও বলি। এর কারণটা কি? কারণ হচ্ছে আমার হচ্ছে এই দ্রব্যগুলো ক্রয় করার সাপেক্ষে, এই বাজেট, এই পণ্যগুলো ক্রয় করার সাপেক্ষে কনজাম্পশনটা এই ইনকাম লাইনের উপর দিয়েই হচ্ছে অবস্থান করবে। সো এটাকে হচ্ছে রিয়েল ইনকাম লাইনও বলা হচ্ছে। আচ্ছা, ট্যানজেন্ট হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। এই কথাটা আমরা একটু পরে বুঝবো। ট্যানজেন্ট অর্থ হচ্ছে স্পর্শক, ট্যানজেন্ট অর্থ স্পর্শক। বাজেট লাইন যেহেতু একটা স্পর্শক, মানে স্ট্রেট লাইন, তোমাদের এর আগে আমি পড়াইছিলাম ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ ছিল হচ্ছে কনভেক্স টু দা অরিজিন, মানে একটু বাঁকানো শেপের। সো হচ্ছে বাজেট লাইন আর হচ্ছে ইনডিফারেন্স কার্ভ একজন আরেকজনের হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে? এই দুইটা হচ্ছে একই সাথে অবস্থান করলেও এটা হচ্ছে একটা আরেকটার সাথে স্পর্শক আকারে অবস্থান করে। ওইটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তোমাদের বাজেট লাইনের প্রপার্টিস যেটা আছে 4.19, এটা হচ্ছে তোমরা একটু দেখবা বইয়ের মধ্যে 4.19 আছে, এগুলো একটু রিডিং পড়বা। ক্লিয়ার? 4.19, ওকে? ওকে মিস। আচ্ছা, এখন এই বাজেট লাইনের মধ্যে আমরা দেখো কি কি পাচ্ছি। সাপোজ ধরো আমি এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমার ইনকাম দেখাচ্ছে হচ্ছে 1200, এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না?
ইনকাম ইনকাম জি হচ্ছে মিস 1200, আমার হচ্ছে এক্স এর দাম হচ্ছে 40, ওয়াই এর দাম হচ্ছে 30, অর্থাৎ 2 বা ততোধিক। এখানে খেয়াল করো, আমরা বাজেট লাইন হচ্ছে 2 ডাইমেনশন, আমাদের এটা ফিগারটা যেহেতু 2 ডাইমেনশন ফিগার, তাই আমরা দুইটা প্রোডাক্টের হচ্ছে প্রাইস পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা প্রাইস আর ইনকাম, প্রাইসের মধ্যে আবার দুইটা ভাগ আছে, এখানে হচ্ছে দুইটা প্রোডাক্টের প্রাইস আর হচ্ছে ইনকাম, এই তিনটা জিনিসের উপর হচ্ছে আমার বাজেট লাইনটা হচ্ছে ডিপেন্ড করে। ক্লিয়ার? যদি আমার ধরো ইনকাম চেঞ্জ হয়, বাজেট লাইন চেঞ্জ হবে। যদি এক্স এর দাম চেঞ্জ হয়, বাজেট লাইন চেঞ্জ হবে। যদি ওয়াই এর দাম চেঞ্জ হয়, বাজেট লাইন চেঞ্জ হবে। ক্লিয়ার আমার কথা? জি বোঝা মিস গেছে? এখানে দেখো বাজেট লাইনে কি কি আছে, আমার ইনকাম আছে, আমার এক্স এর দাম আছে, আর ওয়াই এর দাম আছে। অর্থাৎ এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হলে আমার কিন্তু বাজেট লাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা চেঞ্জ অফ দ্য বাজেট লাইন দেখব। এটা হচ্ছে তোমাদের বইয়ে 4.20 সেটা একটু বলি। আমার বাজেট লাইনের চেঞ্জের দুইটা জিনিস থাকে, রিজন থাকে। একটা হচ্ছে ইনকাম চেঞ্জেস, ইনকাম যদি চেঞ্জ হয়, আর একটা হচ্ছে প্রাইস চেঞ্জেস। প্রাইস চেঞ্জেস আবার দুই রকম মানে একটা হচ্ছে এক্স এর প্রাইস আর একটা হচ্ছে ওয়াই এর প্রাইস, বাট দুইটা যেহেতু প্রাইস তাই আমি এটা হচ্ছে প্রাইস লিখছি। ক্লিয়ার? আচ্ছা, এইখানে হচ্ছে আমার বাজেট লাইনের চেঞ্জের এই দুইটা হচ্ছে রিজন। এখন খেয়াল করো, যদি আমার ইনকাম চেঞ্জ হয়, সাপোজ ধরো এই যে 40 থেকে 80, L1 হচ্ছে আমার প্রথম বাজেট লাইন। যদি আমার ইনকাম বাড়ে, ইনকাম বাড়লে বাজেট লাইন প্যারালালি ডান দিকে শিফট করে, and increase the income shift the budget line outward shifting। এটা হচ্ছে ডানে গেলে এটাকে আমরা বলতেছি আউটওয়ার্ড শিফটিং, আর এটাকে বলতেছি ইনওয়ার্ড শিফটিং। তোমাদের কারোর যদি কনফিউশন আসে, তোমরা বলবা শিফট টু দ্য রাইট, তোমরা বলবা শিফট টু দ্য লেফট। ওকে? আউটওয়ার্ড ইনওয়ার্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আবার যদি রাইট লেফট বলো তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা হচ্ছে যদি হচ্ছে এখানে আউটওয়ার্ড কেন বলতেছি, আমার এখানে খেয়াল করো আউটওয়ার্ড কখন হচ্ছে, when our income is increases। যদি ইনকাম বাড়ে বাজেট লাইন আউটওয়ার্ড শিফটিং হবে, অর্থাৎ আমার প্রথমে যদি বাজেট লাইন এই লাইনে ছিল ধরো L1, তখন বেড়ে হয়ে যাবে L2 তে। আর যদি ইনকাম কমে যায় তখন হচ্ছে এই L1 থেকে L3 তে চলে যাবে। এটা হচ্ছে আমার বাজেট লাইন চেঞ্জিং when the income changes। ক্লিয়ার? বোঝা গেছে এই পিকচারটা? জি মিস আচ্ছা, তোমাদের বইয়ে এটা হচ্ছে 4.20 তে 222 মানে 222 ওই পেজটা একটু দেখো, দুইটা ছবি আছে। আমরা হচ্ছে এখানে তিনটা ছবি দেখবো, এবং প্রথম ছবিটার হচ্ছে ইনওয়ার্ড শিফটিং আউটওয়ার্ড শিফটিং আলাদা করে নাই। এখানে বলা হচ্ছে যে ওইটা আর এইটাতে একই জিনিস বোঝাই যাচ্ছে, তোমরা এই ছবিটা আঁকবা। ঠিক আছে? Our initial budget line L1, when our income increases, budget line shift to the L2, আর when income decreases, shift to the হচ্ছে L3। Clear? Okay? Okay? আবার সমস্যা হলো নাকি? শুনতে পাচ্ছ তোমরা? নো মিস শুনতে পাচ্ছি আচ্ছা, এরপরে যেটা আছে প্রাইস চেঞ্জেস। তোমাদের এখানে হচ্ছে একটা ছবি আছে, আমরা হচ্ছে একটা ছবি করব না, এখানে আমরা হচ্ছে দুইটা ছবি দেখব। এইখানে দেখো প্রথমে একটু খেয়াল করো, আমার এইখানে দুইটা প্রোডাক্ট আছে, একটা ধরো এক্স প্রোডাক্ট আর একটা হচ্ছে ওয়াই প্রোডাক্ট। এখানে দুইটা নাম দেওয়া আছে, আমরা ওইটা বাদ দিই। হরিজন্টাল এক্সিস এক্স প্রোডাক্ট, ভার্টিক্যাল এক্সিস ওয়াই প্রোডাক্ট। খেয়াল করো, যখন হরিজন্টাল এক্সিসের হচ্ছে আমরা ধরো এখানে এক্স এর প্রাইস যদি চেঞ্জ হয়, ওয়াই এর প্রাইস যদি ফিক্স থাকে, বাজেট লাইন এভাবে রোটেট আকারে শিফট হবে। আবার বলি, এই ছবিটায় যেটা বলা হচ্ছে ওয়াই এর প্রোডাক্ট ইজ ফিক্সড, বাট মানে এক্স এর প্রোডাক্ট চেঞ্জে, এক্স এর প্রাইস চেঞ্জেস, তখন হচ্ছে বাজেট লাইন রোটেট আকারে ফিক্সড হবে, এইভাবে করে শিফট হবে। মানে আমার যদি হচ্ছে পুরাপুরি শিফট হতো তখন বলতাম শিফট টু দ্য রাইট বা শিফট টু দ্য লেফট, অথবা আউটওয়ার্ড শিফটিং ইনওয়ার্ড শিফটিং। বাট এইখানে শিফটিংটা হচ্ছে কি রোটেট আকারে। ঠিক আছে? একটা ঘূর্ণায়মান আকারে ঘড়ির কাঁটার মতন করে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ফিক্স থেকে এটা হচ্ছে শিফট হচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমার
যদি হচ্ছে ধরো এক্স এর প্রাইস বেড়ে গেল, খেয়াল করো এক্স এর প্রাইস যখন বেড়ে যাবে তখন বাজেট লাইন ইনওয়ার্ড শিফট হবে, আর যখন এক্স এর প্রাইস কমে যাবে তখন আউটওয়ার্ড শিফট হবে। এই দুইটা জিনিস একটু মাথায় ঢুকাও। আমার যখন আমরা এর আগে বললাম ইনকাম বাড়লে বাজেট লাইন হচ্ছে ডানে যাবে, ইনকাম কমলে বামে যাবে, বাট এইখানে একটা চেঞ্জ আছে। যদি এক্স এর প্রাইস, এখানে ওয়াই এর প্রাইস ফিক্সড, এক্স এর প্রাইস যদি বাড়ে তখন হচ্ছে বামে আসবে, আর যদি এক্স এর প্রাইস কমে তাহলে ডানে যাবে। ঠিক একইভাবে এইখানে কি হচ্ছে, এক্স এর প্রাইস ফিক্সড আর হচ্ছে ওয়াই এর প্রাইস চেঞ্জ হচ্ছে। এইখানে দেখো এখানে হচ্ছে আমার শিফটটা হচ্ছে ইনওয়ার্ড শিফটিং বা হচ্ছে শিফট টু দ্য লেফট, অর্থাৎ এখানে হচ্ছে ওয়াই এর প্রাইস হচ্ছে বেড়ে গেছে আর এক্স এর প্রাইস হচ্ছে ফিক্সড আছে, তার জন্য শিফটিংটা এইভাবে করে হয়েছে। দেখো তো বোঝো নাকি? জি মিস। আচ্ছা, এই জিনিসগুলো একটু তোমাদের ধৈর্য ধরে একটু বুঝতে হবে। আমি এখন হচ্ছে পরে আপাতত একটু শেষ করি, তারপরে তোমরা হচ্ছে একটু পড়বা, না বুঝলে আবার আমি নেক্সট ক্লাসে হয়তো বলবো। এইখানে দেখো চেঞ্জ ইন দা বাজেট লাইন দুইটা কারণে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ অফ ইনকাম, চেঞ্জ অফ প্রাইস। এটা হচ্ছে জাস্ট শর্টকাটে একটা স্লাইড পাইছো, এটা হচ্ছে তোমাদেরকে ইয়ে করছে। এইটা একটু মাথায় রাখবা যে আমার এখানে হচ্ছে ওয়াই এর প্রাইস ফিক্সড কিন্তু এক্স এর প্রাইস চেঞ্জ হচ্ছে। এক্স এর প্রাইস হচ্ছে প্রথমে ছিল যদি বাজেট লাইন যদি হচ্ছে L1 হয়, আমার এক্স এর প্রাইস কমার কারণে বাজেট লাইন করে হয়ে গেছে কোথায়, L2 তে। আবার এখানে কি হয়েছে, এইখানে হচ্ছে আমার এক্স এর প্রাইস ফিক্সড, ওয়াই এর প্রাইস হচ্ছে বেড়ে গেছে, যার জন্য এটা হচ্ছে ভিতরের দিকে শিফট হয়েছে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা যে এখানে হচ্ছে প্রাইস বাড়লে তোমার হচ্ছে শিফট টু দ্য লেফট বা ইনওয়ার্ড শিফটিং, আর যদি কমে তাহলে আউটওয়ার্ড শিফটিং। এটার কারণটা কি, এটার কারণটা বইয়ের মধ্যে দেয়া আছে, তোমরা হচ্ছে এটাই হচ্ছে পড়ে হচ্ছে বের করবা, আর যদি না বোঝো আমি আবার কালকে বলবো। এখন আমরা আরেকটা জিনিস ইয়ে করি, এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইটা 10 মার্কসের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। এটা হচ্ছে এই চ্যাপ্টারে থেকে অবশ্যই হচ্ছে তোমাদের 10 মার্কসের বা 16 মার্কসের প্রশ্ন আসে। এইটা হচ্ছে তোমাদের বইয়ের কোনটা বলবো, এটা হচ্ছে তোমাদের বইয়ের 4.12 পেজ নাম্বার 212 পেজ নম্বর। একটু বলি, এটা হচ্ছে আমরা বলি কনজিউমার ইকুইলিব্রিয়াম। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কনজিউমার ইকুইলিব্রিয়াম উইথ ইনডিফারেন্স কার্ভ এন্ড বাজেট লাইন। তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে, অথবা হচ্ছে রাইট দ্য কনজিউমার, এক্সপ্লেন দ্য কনজিউমার ইকুইলিব্রিয়াম উইথ হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। বাজেট লাইন যদি নাও বলে তাও তোমাকে এখানে বাজেট লাইনটা আনতে হবে। কনজিউমার ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা কি, এটা কি বলতেছে, যেই জায়গায় কনজিউমার ইকুইলিব্রিয়াম সেখানেই হবে যেখানে কনজিউমার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাবে। আচ্ছা, আমার টাইমটা হচ্ছে চলে যাচ্ছে, যদি স্টপ হয়ে যায় তোমরা আবার জয়েন করবা। দেখতে পাচ্ছ এখন? জি মিস। আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, এখানে কি বলতেছে, কনজিউমার ইকুইলিব্রিয়াম হচ্ছে যেখানে আমাদের ইউটিলিটিটা ম্যাক্সিমাম হবে, সেই জায়গাটা মানে একজন কনজিউমারের ইউটিলিটি যেখানে ম্যাক্সিমাম হবে সেই জায়গাটা হচ্ছে আমার বলা হয় কনজিউমার ইকুইলিব্রিয়াম। আচ্ছা, কনজিউমার ইকুইলিব্রিয়ামের হচ্ছে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে দ্য ফার্স্ট অফ দ্যাট দ্য বাজেট লাইন should tangent to the হচ্ছে ইনডিফারেন্স কার্ভ অর দ্য মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। আচ্ছা, এই জিনিসটা আমার কি বলতেছে, আমার বলতেছে যে আমার হচ্ছে বাজেট লাইন হচ্ছে মানে অবশ্যই আমার ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট হবে, বাজেট লাইন অবশ্যই আমার ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট কই, আরেকটা পয়েন্ট এখানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ট্যানজেন্ট হবে মানে কি, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইকুয়াল টু পিওয়াই বাই পিএক্স, অর্থাৎ হচ্ছে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলে হচ্ছে আমার পিওয়াই পিএক্স এর রেশিওটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের সমান হবে। এইটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে এখানে একটু মিসিং হয়ে গেছে, আরেকটা কন্ডিশন হচ্ছে হায়ার ইনডিফারেন্স কার্ভ গিভ দ্য হায়ার স্যাটিসফ্যাকশন, ওটা বইয়ে আছে, না হলে আমি
একটু পরে ঠিক করে তোমাদেরকে পাঠাই দিচ্ছি। একটু খেয়াল করো, এখানে দুইটা পয়েন্ট থাকবে। একটা পয়েন্ট হচ্ছে আমার বাজেট লাইন ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট হবে, আরেকটা হচ্ছে আমার হায়ার ইনডিফারেন্স কার্ভ গিভস দ্য হায়ার স্যাটিসফ্যাকশন। এখন এইখানে আমরা একটু ছবিগুলো দেখি। এই পয়েন্ট তিনটাতে, এই পয়েন্টটার মধ্যে আগে আমরা একটু দেখি, দুইটা একই ছবি, কিন্তু তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইয়ে করবা। এখানে দেখো তিনটে ইনডিফারেন্স কার্ভ আছে, IC1, IC2, IC3। আচ্ছা, আমি যদি নিচে থেকে উপর থেকে নামি, আমার আইসি ডান থেকে যদি বামে যাই বা বাম থেকে যেটাই যাই, IC2 যেটা আছে এখানে দেখো IC2, 3, 1 এইভাবে করে আছে, আমি এইভাবে করে ব্যাখ্যা করি। আর এইটা তো আমার স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমার বাজেট লাইন, এই যে বাজেট লাইন L1, এটা হচ্ছে আমার বাজেট লাইন। আমার IC2 যেহেতু নিচে আছে, সো IC2 তে আমরা যে পরিমাণ স্যাটিসফ্যাকশন লেভেল পাবো তার থেকে IC3 তে বেশি পাবো, তার থেকে IC1 এ আরো বেশি পাবো। আমরা একটা কন্ডিশন বললাম, হায়ার ইনডিফারেন্স কার্ভ গিভ দ্য হায়ার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমার IC2 তে থেকে আমার যে পরিমাণ স্যাটিসফ্যাকশন আসবে তার থেকে 3 তে বেশি, তার থেকে 1 এ বেশি। বাট আরেকটা কন্ডিশন বললাম যে বাজেট লাইন ট্যানজেন্ট উইথ দ্য ইনডিফারেন্স কার্ভ, অর্থাৎ এমন একটা জায়গায় যেখানে বাজেট লাইন হচ্ছে ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট হবে। এখন একজন কনজিউমার অবশ্যই চাবে IC1 এ যেতে, কিন্তু এই ছবিটায় দেখো বাজেট লাইনটা তাকে সাপোর্ট করতেছে IC3 পর্যন্ত। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখো, IC3 কার্ভটা এই পয়েন্টে হচ্ছে বাজেট লাইনের সাথে ট্যানজেন্ট হয়ে গেছে, অর্থাৎ এই পয়েন্টটাই হচ্ছে আমার সেই কনজিউমার ইকুইলিব্রিয়াম। কারণ কি, IC2 এর থেকে IC3 তে কনজিউমার হচ্ছে বেশি স্যাটিসফ্যাকশন পাবে, আর হচ্ছে এই পয়েন্টে হচ্ছে সে সর্বোচ্চ পরিমাণ মানে ম্যাক্সিমাম সে হচ্ছে ইউটিলিটি পাবে। কারণ কি, এখানে বাজেট লাইন আর বাজেট লাইন ট্যানজেন্ট উইথ দা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ, তার মানে হচ্ছে এখানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে দুইটা প্রাইসের রেশিওর সমান হবে। কিন্তু IC1 এ কখনোই কনজিউমার যেতে পারবে না, কারণ কি, তার বাজেট আছে হচ্ছে এতটুকু, সে চাইলেও এই পর্যায়ে সে যেতে পারবে না। সো এইটাই হচ্ছে আমার কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন এই ছবিটার সাথে এই ছবির পার্থক্য কি, দুইটা একই জিনিস কিন্তু একটু পার্থক্য আসছে বলে আমি হচ্ছে এই ছবিটা রাখছি। এইখানে দেখো আমার চারটা পয়েন্ট আছে, RSKCU। আচ্ছা, এইখানে দেখো আমার কি হচ্ছে, আমার প্রথম বাজেট লাইন, আমার প্রথম ইনডিফারেন্স কার্ভ IC1, IC2, IC3। আমার IC1 এ যে পরিমাণ স্যাটিসফ্যাকশন তার থেকে IC2 তে বেশি, তার থেকে IC3 তে বেশি। কিন্তু বাজেট লাইন যেহেতু IC2 পর্যন্ত আছে, সো IC3 তে কখনোই কনজিউমার যেতে পারবে না। আবার দেখো আর এস পয়েন্টে খেয়াল করো, আর এস পয়েন্টে বাজেট লাইনের সাথে আমার ইনডিফারেন্স কার্ভ এখানেও কিন্তু টাচ করছে, টাচ না, এটা হচ্ছে ইন্টারসেক্ট, অর্থাৎ হচ্ছে আমার আর এর মান আর এস এর মান হচ্ছে পরস্পর সমান। এবং বাজেটের এখানে বাজেট লাইনের সাথে ইন্টারসেক্ট করা মানে হচ্ছে এইখানে হচ্ছে এই দুইটা জায়গায় আমার হচ্ছে ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইনের মান হচ্ছে পরস্পর সমান। বাট শুধুমাত্র সি পয়েন্টে আমার হচ্ছে বাজেট লাইন ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট হয়েছে, দ্যাট মিনস স্পর্শক। সো এইখানে হচ্ছে অবশ্যই এই আর এর থেকে এই সি এর জায়গায় সে হচ্ছে স্যাটিসফ্যাকশন বেশি পাবে, কারণ কি, এই সি পয়েন্টটা হচ্ছে IC2 তে অবস্থিত, দ্যাট মিনস হায়ার ইনডিফারেন্স কার্ভ গিভস দ্য হায়ার স্যাটিসফ্যাকশন। সো আমার দুইটা কন্ডিশনই হচ্ছে এই সি পয়েন্টে হচ্ছে ফুলফিল করছে, তাই এই সিটাই হচ্ছে সেই মানে আমার কনজিউমারের হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ক্লিয়ার? হ্যালো, জি মিস। বোঝা গেছে? জি মিস। আচ্ছা, আজকে আমি আর পড়াবো না, তোমরা এই ছবিটা দেখবা, আমি ফুল স্লাইডটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এতটুকু পর্যন্ত বুঝবা যতটুকু পর্যন্ত আমি বোঝাইলাম। তারপরে যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমরা স্লাইডের বাকি অংশটুকু দেখবা, আর যদি না বোঝো আমি কালকে আবার এই জায়গাটা বোঝাবো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, হয় এটা থেকে ওই যে আজকে বাজেট লাইন থেকে আসবে, অথবা হচ্ছে তোমার মানে এই চ্যাপ্টার থেকে আমি তোমাকে বললাম যে দুইটা হচ্ছে
সলিড কোশ্চেন আসে, একটা আসছে প্রপার্টিস আর একটা আসে কনজিউমার ইকুইলিব্রিয়াম। এখন তোমার যেটা ভালো লাগে তুমি এই ছবি ব্যাখ্যা করো, অথবা এটা করো, অথবা বইটা করো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। অথবা তোমার যেটা আসে একটা আসে অঙ্ক, মানে 10 মার্কসের অবশ্যই একটা প্রশ্ন আসবে। ঠিক আছে? আজকে আরো পড়াইলে তোমাদের মাথাটা আরো গুলাই যাবে। তুমি স্লাইডটা যদি তোমার এতটুকু বুঝতে পারো, তুমি স্লাইডের বাকি অংশটুকু দেখলে দেখবে এমনি বুঝে ফেলছো। আর যদি না বোঝো আমি কালকে বুঝিয়ে দিব। ক্লিয়ার? মিস স্লাইড তো পাইনি, আমি তো মেইল চেক করলাম, ও আচ্ছা ঠিক আছে, আজকে স্লাইড পাঠাই আসে দিচ্ছি। নাই। আচ্ছা আমি পুরাটাই পাঠাই দিচ্ছি। এই চ্যাপ্টার আমি পুরা শেষ করে ফেলছি। আমি ওই যে ওই আরেকটা স্লাইডের এই যে এই জায়গায় যেটা বললাম যে একটা কন্ডিশন বাদ গেছে, সেই কন্ডিশনটা লিখে আমি তারপরে পাঠাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা তোমরা হচ্ছে আজকে যতটুকু ওকে মিস। বললাম আগে এতটুকু পড়ো, এতটুকু পড়ে তোমরা বোঝো। যদি সমস্যা থাকে তাহলে আবার কালকে বোঝাবো। আর কালকে আমি 12টার দিকে ক্লাস নেব। ঠিক আছে? ইনশাআল্লাহ ম্যাম। ওকে মিস। আচ্ছা কালকে আমি 12টার দিকে ক্লাস নিব। আর যদি প্রবলেম থাকলে তো আমি কালকে আবার হচ্ছে বোঝাবো। এই স্লাইডটা আজকে যেটুকু পড়ালাম এইটুকু আবার দরকার হলে রিভিউ করব, মানে পুরাটা লাগবে না, তবে এই পোর্শনটা লাগবে যে কনজিউমার ইকুইলিব্রিয়াম। এইটা হচ্ছে তোমাদের যেহেতু পরীক্ষায় আসে, এবারও আসার চান্স আছে, তো এইটা তোমাদের ইয়ে করবো, একটু করবো। এইটুকু বুঝলে বাকিগুলো হচ্ছে বুঝতে সমস্যা হবে না। বাকি আর অল্প একটু আসছে, চ্যাপ্টারটা শেষ করে দেবো কালকে। জাস্ট 12টায় আমরা আবার ক্লাস নেব। ঠিক আছে? ওকে মিস। আচ্ছা তোমরা তাহলে আমাকে একটু বলো, যতক্ষণ আছে টাইম হয়তো যে কোনো সময় 2-3 মিনিটের মধ্যে কেটে যাবে। আজকে যেটুকু পড়াইলাম এর মধ্যে সমস্যা আমি তোমাদের বলি, এই প্রথমে কোনো সমস্যা হবে না। তোমরা যেটা করবা, এই যে ম্যাথ একটা সলভ করবা, তোমার বইয়ে আছে 2টা এক্সারসাইজ, এখানে আছে একটা। তুমি হচ্ছে বইয়ে যেহেতু আছে ওইটার করার দরকার নাই, এটা তোমরা একটু সলভ করবা। ক্লিয়ার আমার কথা? এটা সলভ করবা, এখানে স্লাইডে যেটা দেয়া আছে এটা সলভ করবা। আর হচ্ছে এই জায়গাটা একটু দেখবা, এই ছবিটা একটু দেখবা, মানে প্রাইস চেঞ্জ হলে বাজেট লাইন কিভাবে চেঞ্জ হয় এইটা একটু ঝামেলার আছে, এটা একটু দেখবা। আর হচ্ছে এই কনজিউমার ইকুইলিব্রিয়ামটা দেখবা। এই 3টা টপিকস আজকে একটু দেখবা। ওকে? ওকে মিস। আচ্ছা এখন পড়াইলাম, এখন কোনো সমস্যা আছে? নো মিস, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না থাকলে তো খুব ভালো। ঠিক আছে, আমরা তাহলে আবার কালকে 12টার দিকে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স ক্লাস দিব। এই চ্যাপ্টার 4ই কালকে শেষ করে দেব। আর বাকি যেগুলো আছে টুকিটাকি এইগুলো হচ্ছে খুব একটা সময় লাগবে না। আচ্ছা কনজিউমার ইকুইলিব্রিয়ামে দেখো, একটু আগের যে ছবিগুলো আমরা বললাম এটার আরেকটা ছবি আছে। এইখানে এই যে এই জিনিসটা, মানে আমার কনজিউমার ইকুইলিব্রিয়াম ব্যাখ্যা করতে হলে যে পয়েন্টগুলো তোমাদের ছবির মধ্যে রাখতে হবে, তোমরা সেই